নীলপুর বনে টোনা আর রাজু নামে দুই ভাই বসবাস করত। রাজুর তুলনায় টোনার অর্থ সম্পদ বেশি ছিল, তাই টোনার ওপর রাজু ও তার বউ মুন্নি সব সময় হিংসা করত। রাজু, তোমার দাদা টোনার সুখ আর আমার সহ্য হচ্ছে না। এবার তো কিছু একটা করেই ছাড়বো। কিন্তু তুমি কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তোমাকে কিছুই বুঝতে হবে না, আগে কাজটা শেষ করি, তারপর সব বুঝতে পারবে। এখন চলো সাপুরের কাছ থেকে একটা সাপ নিয়ে আসি। এরপর রাজু আর মুন্নি সাপুরের কাছে চলে যায়। সাপুরে দাদা, আমাকে একটা সাপ দিবে? মানে তুই আবার সাপ দিয়ে কি করবি? একজনের প্রাণ নিব, যত টাকা চাও আমি তোমাকে তাই দিব। তবুও আমাকে বিষাক্ত সাপ দাও, যে সাপের কামড়ে পাখির সাথে সাথে মারা যাবে। আচ্ছা ঠিক আছে, এই বিষাক্ত সাপটা নিয়ে যা, আর কাজ হলে টাকা সহ একে আমার কাছে নিয়ে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা। মুন্নি, এই সাপ দিয়ে তুমি কিভাবে টোনাটুনির প্রাণ নিবে? ওদের বাড়িতে সাপ রাখতে গিয়ে যদি কেউ দেখে ফেলে, তাহলে তো আমরাই বিপদে পড়ে যাব। আরে বুদ্ধুরাম, তুমি চুপ করে থাকো তো। আমরা কি সবার সামনে ওদের বাড়িতে সাপ ছেড়ে দিয়ে আসবো যে কেউ দেখে ফেলবে? আমরা তো লুকিয়ে লুকিয়ে সুযোগ বুঝে সাপ ছেড়ে দিয়ে আসবো। টোনা, আমি তো একবার গাছে পানি দিলাম, আবার যদি এরা কান্না করে তবে তুমি পানি দিও। যাই, এখন টুকিকে নিয়ে ও নানু বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে টুনি, যাও। মা টুকি, তুই তৈরি হয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি তৈরি হয়েছি। মা চলো, আজ আমরা নানু বাড়িতে গিয়ে মজার মজার পিঠে খাবো। বাবা, তুমিও আমাদের সাথে চলো না। তোর বাবা গেলে বাড়ি দেখবে কে? বলা যায় না, আশেপাশের বাড়িতে চোর যেভাবে চুরি করছে, না জানি কখন আমাদের বাড়িতে চোর আসে। টোনা, তুমি চারদিক ভালো করে খেয়াল রেখো, আমরা এখন চলি। ওই তো টনি চলে গেল। এটাই সুবর্ণ সুযোগ টোনাকে মেরে ফেলার। এই সাপ, তুই তাড়াতাড়ি ওই পাখির কাছে যা, আর ইচ্ছে মতো ওর শরীরে ছোবল দিয়ে আসবি। এরপর সাপটি টোনার দিকে যেতে থাকে, আর এদিকে মুন্নির সব কথা শুনে তিন গাছ খুব জোরে জোরে কাঁদতে থাকে। তোদের আজ এত তাড়াতাড়ি পিপাসা পেলো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পুকুর থেকে পানি এনে দিচ্ছি। কি, আমার শরীর যে জ্বলে গেল। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। টোনা এভাবে চিৎকার করতে করতে সেখানেই মারা যায়। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টুনি টুকিকে নিয়ে বাড়িতে চলে আসে। আর তখনই তিন গাছ কান্না করতে থাকে। আমাকে দেখেই তোরা কান্না করছিস কেন? টোনা তোদের পানি দেয়নি? হে কি, টোনা এভাবে মাটিতে পড়ে আছে কেন? টোনা, টোনা, কি হয়েছে তোমার? টোনা, টোনাকে সাপে কেটেছে? না টোনা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, পারো না। মা, বাবা কি হয়েছে? আর বাবা আমাদের ছেড়ে কোথায় চলে গেছে? হায় হায়, এ কি সর্বনাশ হয়েছে! মা টুকি, তোর বাবা যে মারা গেছে। আমার স্বামীর একটা মাত্র দাদা ছিল, সেও আজ চলে গেল। রাজু, আজ থেকে যে তুমি একা হয়ে গেলে। মুন্নি টুনি, তোমরা শান্ত হও। দাদার পাশে এভাবে কাঁদলে যে আমার দাদার আত্মা অনেক কষ্ট পাবে। টুনি দিদি, চিন্তা করো না, আমরা তো তোমার সাথে আছি। এখন থেকে কোনো বিপদে পড়লে আমরা তোমাকে সাহায্য করব। হ্যাঁ রাজু, তোমরা আপনজন সাহায্য না করলে কে সাহায্য করবে? এভাবে রাজু আর মুন্নি টুনিকে মিথ্যে সান্ত্বনা দিতে থাকে। আর এভাবেই সেই দিন কেটে যায়। দেখলে রাজু, টোনাকে কিভাবে শেষ করে দিলাম? কেউ আমাদের ধরতেই পারলো না। এবার টুনি আর টুকিকে শেষ করে দিতে পারলেই ওদের সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। আর আমরা তখন এই বনে সব থেকে বেশি ধনী হয়ে যাব।
তোমার মাথায় বুদ্ধি আছে বটে। আচ্ছা চলো আবার সাপুরের কাছ থেকে সাপটা নিয়ে আসি। আরে না, টুনিকে সাপ দিয়ে মারতে পারবো না, কারণ টুনি খুব চালাক। ওর সামনে সাপ যেতেই ও পালিয়ে যাবে, তাই টুনিকে বিড়াল দিয়ে মারবো। কিন্তু তুমি বিড়াল কোথায় পাবে? কোথায় আবার? মানুষের রাজ্য থেকে বিড়াল নিয়ে আসবো। আমি দেখেছি মানুষের রাজ্যে এক দিদি শিকারী বিড়াল আছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। রিমা দিদি, তোমার বিড়ালটা একটু আমাকে দিবে? কিন্তু কেন মুন্নি, পাখি হয়ে আবার তোমরা বিড়াল দিয়ে কি করবে? আর বলো না দিদি, আমাদের বাড়িতে এত ইঁদুরের উপদ্রব বেড়েছে যে ঘরে কোনো কিছু রাখতেই পারি না, সবকিছু কুটকুট করে খেয়ে ফেলে। তাই ভাবলাম তোমার শিকারী বিড়াল নিয়ে গেলে সব ইঁদুরগুলো খেয়ে ফেলবে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে নিয়ে যাও। ইঁদুর খেলে বিড়ালেরও পেট ভরবে আর তোমাদেরও উপকার হবে। তবে ইঁদুরের কিছু লোম বিড়ালের সামনে দিও, কারণ এই বিড়াল লোমের গন্ধ শুকে তারপর তাকে খেয়ে ফেলে। আচ্ছা ঠিক আছে দিদি। তুমি বিড়ালকে পাহারা দাও, আর আমি টুনির বাড়ি থেকে টুনির আর টুকির দুটো পালক নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। গাছ বন্ধু, তোমাদের যে রোপণ করেছিল সেই তোমাদের ছেড়ে চলে গেছে। এখন থেকে আমি একাই তোমাদের যত্ন করব। টুনি এভাবেই গাছের সাথে কথা বলছিল, আর তখনই সেখানে মুন্নি চলে আসে। আর মুন্নিকে দেখে গাছগুলো জোরে জোরে কাঁদতে থাকে। এ কি, তোমরা আবার কাঁদছো কেন? এক্ষুনি তো তোমাদের পানি খেতে দিলাম। আচ্ছা কান্না বন্ধ করো, আমি আবার পানি নিয়ে আসছি। কি ব্যাপার, আজ এরা কান্না বন্ধই করছে না কেন? টুনি দিদি, গাছে পরে পানি দাও, আগে তোমার আর টুকির দুটো পালক দাও তো। এক তান্ত্রিক বাবার সাথে দেখা হয়েছিল, তো উনি বললেন কোনো ছেলে পাখি মারা গেলে তার বউ ছানার উপর 6 মাস বিপদ লেগে থাকে। যদি তোমাদের পালক দাও তাহলে নাকি তান্ত্রিক বাবা বিপদ কাটিয়ে দিবেন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে মুন্নি, আমি এক্ষুনি পালক দিচ্ছি। মা টুকি, এদিকে আয় তো। এরপর টুনি তার একটা পালক ও টুকির একটা পালক তুলে মুন্নিকে দিয়ে দেয়। আর মুন্নি পালকগুলো নিয়ে বাড়িতে চলে আসে, আর সেগুলো বিড়ালের সামনে দিতেই বিড়াল পালক শুকে দৌড়ে টুনির বাড়িতে চলে আসে। আর বিড়ালকে দেখে গাছগুলো আবার জোরে জোরে কান্না করতে থাকে। দেখো, গাছগুলো আবার কান্না করছে। কি দেখো মা, একটা বিড়াল আমাদের দিকে আসছে। তাড়াতাড়ি এখান থেকে পালাও মা, পালাও। এরপর টুকি আর টুনি তাড়াতাড়ি করে ঘরের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়, এবং দরজায় থাকা বিড়াল ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। তারপর বিড়ালটি এক দৌড়ে মুন্নির বাড়িতে চলে আসে, আর মুন্নি ও রাজুর উপর ঝাঁপিয়ে পড়ে। এই বিড়াল, ছাড় ছাড় বলছি, আমাকে ছাড়। তোকে বলেছি টুনি আর টুকিকে খেতে, আর তুই কিনা উল্টো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছিস। ছাড় আমাদের, ছাড়। এসব বলে মুন্নি আর রাজু বিড়ালের সাথে লড়াই করতে থাকে, কিন্তু বিড়াল শক্তিশালী থাকায় তাদের কামড়ে কামড়ে মাংস খেতে থাকে, আর তারা সেখানেই ছটফট করতে করতে মারা যায়। তোরা যে আমাদের শত্রু, এটা আগে থেকেই জানতাম, এজন্যই আমাদের পালক নিয়ে গেছিস। আমাদের সম্পত্তির উপর আগে থেকেই লোভ ছিল, সেই লোভের পরিমাণ আজ পূর্ণ হলো। এবার বুঝলাম গাছগুলো কেন তোকে দেখলেই কান্না করতো। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছ। মুন্নি মাসি আর রাজু আঙ্কেল সাপ দিয়ে হয়তো বাবাকে মেরে ফেলেছে, তাই না বলো? হ্যাঁ মা, তা নয় তো কি, এমনি কি ওদের দেখে গাছগুলো এত কান্না করতো? আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য গাছগুলো তাদের চোখের পানি দিয়ে বুঝিয়েছে, কিন্তু আমরা তো চোখের ভাষা বুঝতেই পারিনি।
তখন থেকে টুনি গাছের সাহায্যে বিপদ থেকে রক্ষা পেত। আর এভাবেই টুনি টুকিকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। ঠাম্মি, ও ঠাম্মি, আমরা মনে হয় আমার বাবার দেখা কোথাও পাবো না। চলো ঠাম্মি, আমরা বাড়ি ফিরে যাই। এ কি বুড়িমা, তোমরা এখানে বাড়ির বাইরে কি করছো? দেখছো না আকাশে কত জোরে জোরে বজ্রপাত হচ্ছে? এই অচেনা জায়গায় আমরা কোথায় যাবো রে মা? আমরা যে সেই সকাল থেকে আমার ছেলে কালুকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। ও, কালু দাদা বুঝি তোমার ছেলে? হ্যাঁ রে মা, অনেক দিন আগেও আমার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। আজ এতদিন পর আমি জানতে পেলাম আমার কালু এই বনে থাকে, তাই ওর ছেলেকে নিয়ে ওকে খুঁজতে চলে এলাম। তুই কি আমার কালুর সন্ধান দিতে পারবি? শোনো বুড়িমা, ওই কালু দাদা আর কাকুলি দিদিকে এই বনে সবাই চেনে, কেননা ওরা দুজন এই বনের সব থেকে বড় অলস আর চোর পাখি। কাকুলি? কে আবার কে রে মা? কাকুলি দিদি হচ্ছে কালু দাদার স্ত্রী। কেন বুড়িমা, কালু দাদা তোমাকে বলেনি যে ও বিয়ে করেছে? না রে মা, ও আমাকে এ কথা বলেনি। আকাশ অনেক খারাপ করেছে বুড়িমা, তোমরা আমার সাথে এসো, আমি তোমাদেরকে কালু দাদার বাড়িটা দেখিয়ে দিচ্ছি। এরপর টুনি কামিনী বুড়ি ও কনককে নিয়ে কালুর বাড়ির সামনে ছেড়ে দেয়। এরপর টুনি সেখান থেকে চলে যায়। না জানি বাবা, এই অসময়ে আবার কে চলে এলো? এই কালু, গিয়ে দেখো তো বাহিরে কে এলো। আমি দরজা খুলতে পারবো না কাকুলি, বাইরে খুব ঠান্ডা হাওয়া বইছে, তাই তুমি গিয়ে দরজা খোলো। এরপর কাকুলি রেগে গিয়ে দরজা খুলে দেয়, আর কামিনী বুড়িকে দেখে অনেক রেগে যায়। এই বুড়ি, আয়, এত সুন্দর ওয়েদারে ঘরে বসে আরাম না করে বাইরে এসে কি করছিস শুনি? আচ্ছা মা, এটা কি কালুর বাড়ি? হ্যাঁ, এটা কালুর বাড়ি, কিন্তু কালুর কাছে তোর কি দরকার শুনি? কামিনী বুড়ির গলার আওয়াজ শুনে কালুও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর বলতে থাকে, মা, মা, তুমি এখানে কিভাবে এলে? এ কি কালু, এই বুড়িটা তোমার মা নাকি? হ্যাঁ কাকুলি, এটা হলো আমার মা। এসো মা, ঘরে এসো। বাবা কালু, তোর ছেলেটার নাকি তোর কথা খুব মনে পড়ছিল, তাই আমি তোর বাড়ির ঠিকানা পাওয়ার সাথে সাথে ওকে নিয়ে চলে এলাম। বাবা বাবা, তুমি নাকি বিয়ে করেছো? আর এই মাসিটা বুঝি আমার নতুন মা? এই ছেলেটা তোমাকে বাবা বলছে কেন কালু? তবে কি তুমি আমার আগেও কাউকে বিয়ে করেছিলে? ইয়ে মানে না, মানে হ্যাঁ কাকুলি, আমি আসলে এ কথাটা তোমাকে কখনোই বলতে চাইনি। এখন যখন জেনে গেছো তাহলে লুকোবো না। আমার বিয়ের 2 বছর পর আমার স্ত্রী মারা যায়, আর আমি আমার মায়ের সাথে ঝগড়া করে আমার এই ছোট ছেলেটাকে রেখে বাড়ি থেকে বের হয়ে আসি। এখন থেকে আমরা তোদের সাথেই থাকবো রে বাবা। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছে। কিন্তু মা, এই বাক্সের ভেতর কি আছে? এই বাক্সের ভেতর আর কি থাকতে পারে বলো তো? হয়তো 2-4টা কাপড় আছে। কাকুলির কথা শুনে কামিনী বুড়ি বাক্সটা খোলে, আর সেই বাক্সের ভিতরে থাকা সোনার গয়নাগুলো দেখে কাকুলি ভীষণ অবাক হয়ে যায়। এই গহনাগুলো কালুর বাবা আমাকে বানিয়ে দিয়েছিল। শোনো বৌমা, এগুলো তুমি খুব যত্ন করে আলমারিতে রেখে দাও। এরপর কাকুলি গয়নার বাক্সটা নিয়ে তার ঘরে চলে যায় আর গয়নাগুলো আলমারিতে রেখে দেয়। আমার শাশুড়ির মায়ের গহনাগুলো তো দেখতে খুব সুন্দর, এগুলো যদি একবার নিজের গলায় পরতে পেতাম তাহলে তো টুনির থেকে আমাকে বেশি সুন্দর লাগতো। এ কি বৌমা, তুমি আমার গহনাগুলোর দিকে এভাবে নজর দিচ্ছ কেন? চুরি করার মতলব আটছো না তো? মানে না, মানে আমি তো গহনাগুলো রেখে চলে যাচ্ছিলাম শাশুড়ি মা। ঠিক আছে, তাড়াতাড়ি আমাদের জন্য রান্না বসাও, আমাদের যে অনেক খিদে পেয়েছে। এরপর কাকুলি তার শাশুড়ির জন্য খাবার রান্না করে, আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালে কাকুলি টিয়ের কাছে চলে যায়।
শোনটি, আমার শাশুড়ির গহনাগুলো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ওই বুড়ি তো মরার আগে ওই গহনাগুলো আমাকে দিবে না। এখন বলতো ওগুলো আমি কিভাবে নিজের করে নিব? এরপর টিয়ে কাকুলির কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয়। আর বুদ্ধি শুনে কাকুলি তখনই কামিনী বুড়ির কাছে চলে যায়। একি বৌমা, সকাল সকাল রান্না না করে কোথায় বের হয়েছিলে শুনি? মানে বলছিলাম কি, আজকে আমাদেরকে টুনির বাড়িতে দাওয়াত দিয়েছে, আর তাই আমি এখনো রান্না বসাইনি। দাওয়াত? মা, ও মা, আমিও টুনি মাসির বাড়িতে দাওয়াত খেতে যাব। হ্যাঁ রে বাবা, চল আমরা সবাই দাওয়াত খেতে যাব। এরপর কাকুলি কামিনী বুড়ি ও কনককে মিথ্যে কথা বলে একটা উঁচু পাহাড়ে নিয়ে যায়। একি, তুমি আমাদেরকে উঁচু পাহাড়ে নিয়ে এলে কেন? টুনির বাড়িতে দাওয়াত খেতে যাবে না নাকি? দাওয়াত? তোদেরকে আমি এখন এই উঁচু পাহাড় থেকে ফেলে দিব, আর চিরদিনের জন্য দাওয়াত খেতে পাঠাবো। এ কথা বলে কাকুলি কনক ও কামিনী বুড়িকে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। যাক বাবা, তোমাদেরকে শেষমেশ বাঁচাতে পেরেছি। আর একটু হলেই তো তোমরা দুজনে সমুদ্রের পানিতে পড়ে যেতে। আচ্ছা বুড়িমা, কাকুলি দিদি তোমাদেরকে মারতে চায় কেন? জানি না রে মা, ওর হয়তো আমার গহনাগুলোর প্রতি লোভ হয়েছে, আর ওর সৎ ছেলেকে হয়তো মেনে নিতে পারছে না, এজন্য হয়তো আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু টুনি মাসির জন্য আমরা বেঁচে গেছি ঠাম্মি। তোমাকে অনেক ধন্যবাদ টুনি মাসি। তুমি কি করে জানলে যে মা আমাদেরকে পাহাড় থেকে ফেলে দিয়েছে? আমি তো একটা কাজের জন্য মোড়ল বাবুর বাড়িতে গিয়েছিলাম, আর সেখান থেকে আসার পথে দূর থেকে তোমাদেরকে এই উঁচু পাহাড়ে দেখতে পেলাম। আর যেই না এখানে এসেছি তার আগে কাকুলি দিদি তোমাদেরকে ধাক্কা দিয়েছে। তারপর তাড়াহুড়ো করে তোমাদেরকে আমি ধরে ফেলি। বৌমা আমাদেরকে মারতে চায়, এখন আমরা এই অচেনা বনে কোথায় যাব? কার কাছে থাকবো? কেঁদো না বুড়িমা, তোমরা দুজন আজকে থেকে আমার বাড়িতে থাকবে। এরপর টুনি কনক ও কামিনী বুড়িকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এই নাও ৫,০০০ টাকা। কাকুলির বাড়ি থেকে সবগুলো সোনার গয়না ঠিকঠাক ভাবে চুরি করে আনতে পারলে তোমাকে আরো ৫,০০০ টাকা দিব, বুঝলে? ঠিক আছে, তবে চুরি করতে গিয়ে যদি কালু বা কাকুলির সামনে ধরা পড়ি, তাহলে ওদের দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দিব। ও তুমি যা ইচ্ছে করো, শুধু একটা কথাই মাথায় রাখবে, গয়না কিন্তু আমার চাই চাই। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই তোতা কালু ও কাকুলির বাড়িতে গয়না চুরি করতে যায়। আর যেই না আলমারিটা খুলতে যায়, ঠিক তখনই সেখানে পুলিশ এসে যায়। মোটেও পালানোর চেষ্টা করবি না, চল থানায় চল, থানায় নিয়ে গিয়ে তোকে চুরি করার মজা দেখাচ্ছি। পুলিশের কথা শুনে কালু ও কাকুলির ঘুম ভেঙে যায়। কি, পুলিশ আমার বাড়িতে এত রাতে কেন এসেছে? কাহিনী কি কিছুই তো বুঝতে পারছি না। আর এই তো তা, তুই আমার বাড়িতে কেন এসেছিস? কেন আবার? তোর বাড়ির গয়নাগুলো চুরি করতে এসেছিল, কিন্তু এক বুড়ি আমাকে খবর দিয়েছিল বলে চোরকে হাতে নাতে ধরতে পেরেছি। কে সে যে আমাদের এত বড় উপকার করলো? বলুন অফিসার, আমরা তাকে দেখতে চাই। সে আর কেউ নয় কালু দাদা, তোমার স্ত্রী যাকে মেরে ফেলতে চেয়েছিল সেই তোমাদের এত বড় উপকার করেছে। কি, এরা এখনো বেঁচে আছে কি করে? আমি তো এদেরকে সমুদ্রে ফেলে দিয়েছিলাম। মা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাদেরকে কত জায়গায় খুঁজেছি, আর কাকুলি তোমাকে মেরে ফেলতে চেয়েছিল মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর কামিনী বুড়ি কালুকে সব কথা খুলে বলে। আর কামিনীর কথা শুনে কালু কাকুলিকে অনেক জোরে জোরে মারতে থাকে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম গো, মরে গেলাম। শাশুড়ি মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের সাথে অনেক বড় অন্যায় করেছি। তুই বৌমাকে আর মারিস না বাবা, তুই ওকে ক্ষমা করে দে। আর শোনো বৌমা,
ওই গহনাগুলো তো আমি আমার ছেলের বউয়ের জন্যই রেখেছি। আজকে থেকে ওগুলো গহনা তোমার। বাবা, ও বাবা, আর কতদূর হাঁটতে হবে বলো তো? আমি যে আর হাঁটতে পারছি না। ওই তো সামনের জঙ্গলে গিয়ে ঢুকবো। আমার মন বলছে ওই জঙ্গলে গেলে আমরা কোনো বড় সাপ ধরতে পারবো। কালু কোনো গল্প করতে করতে জঙ্গলের ভিতরে চলে যায়, আর সেখানে গিয়ে কালু তার বিন বাজানো শুরু করে দেয়। এ কি, আমার শরীরটা হঠাৎ করে এভাবে ব্যথা করতে শুরু করলো কেন? আহ, মরে গেলাম। কে কে এভাবে বিন বাজাচ্ছে? বন্ধ করো, বিন বাজানো বন্ধ করো। কালুর বিনের আওয়াজে নাগিনের শরীর অনেক দুর্বল হয়ে যায়, আর তখনই সে কালুর সামনে চলে আসে আর বলতে থাকে, বন্ধ কর, বিন বাজানো বন্ধ কর। তোর বিনের আওয়াজে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ কর। আরে, এ আমি কি দেখছি? আমার বিনের সুরে নাগিন ধরা পড়েছে। আর এ যে ইচ্ছেধারী নাগিন। হা 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 হা। পেয়েছি, আমি নাগিনের দেখা পেয়েছি। এ কথা বলে কালু আবারও বিন বাজাতে শুরু করে, আর কালুর বিনের সুরে নাগিন আরো বেশি অসুস্থ হতে থাকে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, আমাকে তুই মেরে ফেলিস না, আমি সারা জীবন তোর দাসী হয়ে থাকবো। তুই যা বলবি তাই শুনবো। তবুও তোর বিন বাজানো বন্ধ কর। না বাবা, তুমি এর কথা শুনো না, ও তোমার মিথ্যে কথা বলছে। তুমি বিন বাজানো বন্ধ করলে ও আমাদের উপর আক্রমণ করবে। বিশ্বাস কর, তোরা আমাকে বিশ্বাস কর। আমরা ইচ্ছেধারী নাগিনরা কথা দিলে কখনো তার খেলাপ করি না। নাগিনের কথা শুনে কালু বিন বাজানো বন্ধ করে দেয়, আর নাগিনও তার কথা রাখতে কালুর দাসী হয়ে যায়। এরপর কালু নাগিনকে নিয়ে বাড়ির দিকে চলে যায়, আর মনে মনে বলতে থাকে, এতদিনে আমার সাপুরে হওয়া সার্থক পেল। এখন একে দিয়ে আমি অনেক টাকা ইনকাম করবো। হা 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 হা। কালু ও নাগিন যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তারা দেখতে পায় এক গাছের দোলনায় এক মায়াবী পরী দোল খাচ্ছিল। আর মায়াবী পরীকে দেখে কালু মনে মনে এক ফোন দিয়ে আটে আর বলে, এই নাগিন, ওই দেখ, দূরের ওই দোলনায় একটা পরী দোল খাচ্ছে। শুনেছি পরীদের কাছে নাকি জাদুই কাঠি আছে, আর তারা সেই কাঠি দিয়ে যে কোনো কাজ করতে পারে। আর আমি যদি একবার ওই পরীদের কাঠিটা পাই, তাহলে আমি চিরজীবন শুয়ে বসে খেতে পারবো। তাই নাকি মালিক? তাহলে এখন আমাকে কি করতে হবে? এই নাগিন, তুমি এত বোকা কেন? হ্যাঁ, আমার বাবা কি বলেছে বুঝতে পারছো না নাকি? আমার বাবা তোমাকে ওই পরীকে ধরে বন্দি করতে বলেছে। যাও, পরীটাকে বন্দি করে আমার বাবার কাছে নিয়ে এসো। নাগিন সাথে সাথেই পরীর কাছে চলে যায়, আর তার জাদু শক্তি দিয়ে নাগিনকে একটা খাঁচায় বন্দি করে। আরে, ওই তো আমার দাসী একেবারে কাজের কাজ করেছে। চল রে বাবা, আমরা বন্দি বইটার কাছে যাই। কারা তোমরা, আর আমাকে বন্দি করলে কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো তো? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য কি তোকে বন্দি করেছি নাকি? কেন কেন তোমরা আমাকে বন্দি করেছো? তোমরা আমার কাছে কি চাও? ও বুঝেছি, তোমাদের টাকা চাই, তাই তো? ঠিক আছে, তোমাদের যত টাকা চাই আমি সব দিব। তবু তোমরা আমাকে মুক্ত করো, আমার মা যে আমার জন্য অপেক্ষা করছে। আরে, এই পরীটার মাও আছে নাকি? তাহলে তো বেশ ভালোই হলো। এর থেকে জাদুই কাঠি নিয়ে একে বন্দি করে রাখবো। তারপর যখন ওর মা ওকে খুঁজতে আসবে, তখন ওর মায়ের কাছ থেকেও জাদুই কাঠিটা আমি নিয়ে নিব। হা হা হা। না না, আমার টাকা পয়সা কিছুই চাই না। আমার তো পরীদের জাদুই কাঠিটা চাই। দে দে, পরীদের জাদুই কাঠিটা আমাকে দে, তা না হলে চিরদিন তোকে বন্দি জীবন কাটাতে হবে। হা হা হা। শুধু কি তাই, চিরদিন আমার দেয়া শাস্তি ভোগ করতে হবে? তাই বাঁচতে চাইলে তোর জাদুর কাঠি আমার মালিককে দিয়ে দে। কালু ও নাগিনের কথায় মায়াবী পরী অনেক ভয় পেয়ে যায়, আর তার জাদুই কাঠিটা কালুকে দিয়ে দেয়। আর জাদুই কাঠি পেয়ে কালু অনেক খুশি হয়ে যায়।
এরপর খাঁচায় বন্দি পরীকে নিয়ে বাড়িতে চলে আসে। আমাকে 10 টাকা ভিক্ষা দাও না, আমার যে খুব খিদে পেয়েছে, দাও না 10 টাকা। না না, আমার বাবা আমাকে স্কুলে গিয়ে খাওয়ার জন্য 10 টাকা দিয়েছে, আর সেই 10 টাকা যদি তোকে দিয়ে দেয় তাহলে আমি স্কুলে গিয়ে কি খাবো বলতো? এই, তোর কি ভিক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? না জানি বাবা, কেন যে মা বাবা এদেরকে স্কুলে না পাঠিয়ে দিয়ে এদের ছাড়া ভিক্ষা করায়। চল যে কনক, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, চল চল। এই কথা বলে কনক ও পারুল স্কুলে চলে যায়। আর পারুলের কথায় কষ্ট পেয়ে টুকি অনেক জোরে জোরে কাঁদতে থাকে। ভিক্ষা করে ছাড়া আবার আর কোনো উপায় নেই গো, কেননা আমি যে এক এতিম কন্যা, আর তোমরা আমাকে স্কুলে যাওয়ার কথা বলো। তোমাদের মতো আমারও স্কুল যেতে খুব ইচ্ছে করে, কিন্তু কিন্তু কি করব, আমার যে পেটে একটু খাবারই জোটে না। এরপর টুকি কাঁদতে কাঁদতে আবারও ভিক্ষা করতে চলে যায়। আর কিছুক্ষণ পথ হাঁটার পর টুকির অনেক পানি পিপাসা পেয়ে যায়, তাই সে কালুর বাড়িটা দেখতে পায় আর তার বাড়িতে চলে যায়। আর যেই না কালুর বাড়ির জানালার কাছে যায়, ঠিক তখনই সে পরীকে কান্না করতে দেখতে পায়। আমার মনে হয় আমি আর কখনো তোমার কাছে ফিরে যেতে পারবো না। সেদিন যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আমাকে বন্দি জীবন কাটাতে হতো না। তার মানে কেউ এই পরীকে বন্দি করে রেখেছে? আরে, পরীটা ওর মায়ের কাছে যাওয়ার জন্য কতই না কান্না করছে। আমার তো মা বাবা কেউ নেই, এজন্য আমি বাবা মা না থাকার কষ্টটা বুঝতে পারি। যেভাবে হোক আমি এই পরীটাকে মুক্ত করব। এরপর টুকি পরীকে জানালার পাশ থেকে ফিসফিস করে ডাকতে থাকে। পরী, ও পরী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কে 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 আমাকে ডাকলো? কে? এই যে আমি, জানালার দিকে দেখো। কে তুমি, আর আমাকে কেন ডাকছো? আমি এতক্ষণ দাঁড়িয়ে থেকে তোমার সব কথা শুনেছি, আর আমি তোমাকে মুক্ত করতে চাই, কিন্তু কিভাবে মুক্ত করব? ঘরের দরজা যে বন্ধ, এজন্য আমি তোমার কাছে যেতেও পারবো না। টুকির কথা শুনে পরি জাদু করে জানালার কাঠগুলো খুলে দেয় আর বলে, এসো পাখি, ঘরের ভিতরে এসো, আর জলদি করে আমাকে মুক্ত করো। এখানে বন্দি হয়ে থাকতে যে আমার খুবই কষ্ট হচ্ছে। টুকি তাড়াতাড়ি করে জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে আর পরীকে মুক্ত করে দেয়, আর তাড়াতাড়ি করে দুজনে সেখান থেকে পালিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ ছোট পাখি, তোমার জন্য আমি আবারও আমার মায়ের কাছে যেতে পারবো। কিন্তু পরী, তোমাকে ওভাবে কে বন্দি করলো বলো তো? আর কেনই বা বন্দি করলো? ও, এই ব্যাপার। এখন তাহলে তুমি বাড়ি ফিরবে কিভাবে বলো তো? এটা হলো আমার আসল জাদুই কাঠি। আমি কালু পাখিকে নকল জাদুই কাঠি দিয়েছি। এখন বলো তো, তোমার হাতে ভিক্ষার প্লেট কেন? আমি যে এক এতিম কন্যা, আমার ভিক্ষা না করলে পেটে ভাত যায় না। জানো পরি, আমার স্কুল যেতে খুব ইচ্ছে করে, কিন্তু আমার তো স্কুল ব্যাগ, বই কিছুই নেই। স্কুলে ভর্তির টাকাও নেই, তাই আমি স্কুল যেতে পারি না। টুকির কথা শুনে পরি জাদু করে টুকিকে স্কুল ব্যাগ, বই আর বেশ কিছু টাকা দেয়। এখন থেকে তুমি রোজ স্কুলে যাবে, কেমন? আমি তাহলে আসি টুকি, বিদায়। পরি উড়ে পরিরাজ্যে চলে যায়। অন্যদিকে কালু সাপুরে বাড়িতে এসে পরীকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায়। হায় হায়, পরীকে কে মুক্ত করে দিল? কি ভেবেছিস পরী, আমার হাত থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকতে পারবি? তোর এই জাদুই কাঠি দিয়েই আমি তোকে খুঁজে বের করব। হা হা হা। জাদুই কাঠি, তুই আমাকে দেখা যে পরী এখন কোথায় আছে। জাদুই কাঠি নকল হয়, সে কোনো কাজই করে না। আর তাই কালু বলতে থাকে, হায় হায় রে, ওই পরী কিনা আমাকে বোকা বানালো, সব শেষ হয়ে গেল, আর একটুর জন্য ধনী হতে পারলাম না। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুকি স্কুলে ভর্তি হওয়ার জন্য চলে যায়। কে তুই? তোকে তো আমার ক্লাসে কখনো দেখিনি। আমার নাম টুকি, আমি আজকে থেকে এই স্কুলে পড়াশোনা করব। আপনি আমাকে স্কুলে ভর্তি করে নিন ম্যাম।
আচ্ছা ঠিক আছে, কিন্তু ভর্তি হতে গেলে যে তোমার মা বাবাকে স্কুলে আসতে হবে। মা বাবা ছাড়া আমাদের স্কুলে পড়তে পারবে না। ইগলির কথা শুনে টুকি অনেক কষ্ট পায় আর মন খারাপ করে স্কুলের পাশে গিয়ে বসে পড়ে। ঠিক তখনই সেখানে টুনি তার ছেলেকে নিয়ে আসে। এই মেয়ে, তুমি বুঝি এই স্কুলে পড়ো? তাহলে স্কুলে না গিয়ে এখানে বসে কাঁদছো কেন? টুকি টুনিকে সব কথা খুলে বলে। আর টুকির কথা শুনে টুনি বলে, কাঁদিস না রে মা, আজ থেকে আমি তোর মা। আয়, আমি তোকে স্কুলে ভর্তি করিয়ে দিব। এরপর টুকিকে নিয়ে টুনি স্কুলে ভর্তি করাতে চলে যায়। আর স্কুলের ম্যাডামও টুকিকে ভর্তি করে নেয়। কি রে টুনি, এই মেয়েটা তোর মেয়ে? আগে তো দেখিনি। ও এক এতিম কন্যা, আর এতিম জন্য আপনি ওকে স্কুলে ভর্তি করিয়ে নেননি। তবে স্কুলে সবার পড়ার অধিকার আছে। যাই হোক, শিক্ষিত হলেই শিক্ষা অর্জন করা যায় না, স্বশিক্ষায় শিক্ষিত হতে হয়। আজকে থেকে ও এই স্কুলেই পড়বে। আর এই এতিম কন্যার মা হলাম আমি।